আনসিঙ্কেবল মানে কখনোই ডুবতে না পারা এমন একটি জাহাজ, এটাই বলা হতো টাইটানিককে। এবং টাইটানিক তার প্রথম যাত্রাতে ইউকে থেকে ইউএসএ যাওয়ার কথা ছিল, কিন্তু ইউএসএ যাওয়া তো দূরে থাক, টাইটানিক 3 কিলোমিটার সমুদ্রের নিচে ডুবে যায় এবং 1500 থেকেও বেশি মানুষ তাদের জীবন হারায়। কি হয়েছিল সেদিন, এটার পিছে কার হাত ছিল? সেই রাতে সেখানে আরেকটি জাহাজও ছিল যার সাহায্যে সবার জীবন বাঁচানো যেতে পারত, তাহলে কেন বাঁচানো হয়নি? পারহ্যাপস এগুলির থেকে একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কখনোই ডুবতে না পারা এই জাহাজ কিভাবে ডুবে যাবে? এই সব কিছু পরিষ্কার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। হারল্যান্ডার অ্যান্ড ওয়েল গ্রুপের চেয়ারম্যান যে ব্রুস স্মিথ ডিসাইড করেছিলেন যে তিনি পৃথিবীর সবথেকে সেরা একটি জাহাজ বানাবেন এবং যার নাম হবে দি আরএমএস টাইটানিক। পরবর্তীতে আরএমএস টাইটানিকের উপর কাজ শুরু করে দেওয়া হয় 31 মার্চ 1909 থেকে। টাইটানিক শিপ এত বড় ছিল যে একে বানাতে প্রায় 15,000 থেকেও বেশি লোক এর উপর কাজ করেছিল। এবং আমরা সবাই তো জানি যে টাইটানিক শিপ ডুবার ফলে অনেক মানুষ তাদের জীবন হারিয়েছেন, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে টাইটানিক শিপ ডুবার আগেও এর পিছে অনেক মানুষ তাদের জীবন হারিয়েছেন। কিভাবে? দেখুন, টাইটানিক শিপ ছিল খুবই বড় এবং এর উপর অনেক মানুষ কাজ করেছিল। ধরুন কেউ টাইটানিক শিপের উপর থেকে পড়তো বা নিচে কেউ থাকতো, তাদের উপর টাইটানিক থেকে কিছু পড়তো, তৎক্ষণাৎই মৃত্যু ঘটতো। এইভাবে প্রায় 8 জন লোক তাদের জীবন হারায় এবং 200 থেকেও বেশি লোক সিরিয়াসলি ইনজেড ছিলেন। ফর এক্সাম্পল, একবারে 19 বছরের ছেলে টাইটানিক শিপের উপর কাজ করছিল, হঠাৎ তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায় এবং তৎক্ষণাৎই তার মৃত্যু ঘটে। এগুলি শুনে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে টাইটানিক শিপ বানাতে হয়তো অনেক টাকা লেগেছে। হ্যাঁ, এটাই ঠিক, সেই সময় টাইটানিক শিপকে বানাতে প্রায় 60 কোটির থেকেও বেশি টাকা লেগেছিল এবং আজকের বাজারে সেটা যদি ক্যালকুলেট করি তা 300 কোটি টাকা সমান হবে। কাজ এত বেশি ছিল যে একে বানাতে প্রায় 3 বছর থেকেও বেশি সময় লেগে গিয়েছিল, যা মে মাসের 31 তারিখ 1912 সম্পূর্ণ হয়। এই শিপটি বানাতে এত টাকা লেগেছে, এত মানুষ এর উপর কাজ করছে, এত ব্যক্তি তাদের জীবন হারিয়েছে। এটার মানে একটাই, এটা কোনো সাধারণ জাহাজ হতে পারে না। এবং এটাই ঠিক, টাইটানিক শিপ ছিল পৃথিবীর সবথেকে বড় জাহাজ এবং প্রায় 3টি ফুটবল ফিল্ডের সমান ছিল, যা 270 মিটার লম্বা ছিল এবং যার উচ্চতা 31 জন ব্যক্তির সমান ছিল, যা 173 ফিট হবে। এবং আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু টাইটানিক শিপের ওজন 9 থেকে 10,000টি হাতির সমান হবে। একটি সাধারণ জাহাজ হয়তো 700 থেকে 1000 জন প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারে, কিন্তু টাইটানিক এত বড় ছিল যে এর মধ্যে প্রায় 3,500 জন প্যাসেঞ্জার একসাথে ক্যারি করতে পারতো। এখন আপনি হয়তো বলবেন যে টাইটানিক হবে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, কিন্তু ভেতরে কি হাল? ভেতরে যদি সুন্দর না থাকে, বাইরের সুন্দরতা দিয়ে কি হবে? না, এটা নয়। টাইটানিক সেই সময় লাক্সারি এবং কমফোর্টের সব সেবা পার করে ফেলেছিল। এটার ভেতর এত কিছু ছিল যে এবং এত সুন্দর ছিল যে অনেক 5 স্টার হোটেলও হার মেনে যাবে টাইটানিকের সাথে। সেখানে জিম ছিল, টার্কিশ বাথ, স্কোয়াশ কোর্ট, দুটো বড় বড় সিঁড়ি ছিল, একটি বিশাল সুইমিং পুল ছিল এবং এগুলি ছাড়াও টাইটানিককে মেনটেন করার জন্য 900 থেকেও বেশি লোক নিয়োগ করা হয়েছিল শিপেতে। এখন এগুলিতে হলো টাইটানিকের সুন্দরতা ও সাইজের উপর কথা, কিন্তু এগুলি থেকে একটি বড় প্রশ্ন হলো যে সেফটির জন্য টাইটানিকে কি করা হয়েছিল? দেখুন, যদি সেফটি ঠিক না থাকে, এত সুন্দরতা দিয়েও বা কি হবে? দেখুন, টাইটানিক জাহাজ যখন নতুন নতুন তৈরি হয়েছিল তখন তার সেফটিকে মেইন পয়েন্ট বানিয়ে টাইটানিককে জায়গায় জায়গায় শহরে প্রচার করা হয়েছিল যে টাইটানিক নাকি আনসিঙ্কেবল, কখনোই ডুবতে না পারা এমন একটি জাহাজ। কখনোই ডুবতে না পারা জাহাজ এমন একটি বোল্ড ক্লেম করার পিছে কারণ হলো যে এটার মধ্যেকার অ্যাডভান্স সেফটি ফিচার। এটার মধ্যে এমন সব অ্যাডভান্স সেফটি ফিচার টেকনোলজি লাগানো হয়েছিল যে সেই সময় অন্য আর কোনো জাহাজে এই ধরনের কিছু কখনোই লাগানো হয়নি। ফর এক্সাম্পল, জাহাজের 16টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ছিল, যাদের কাজ ছিল যে টাইটানিককে ভাসিয়ে রাখা জলের উপর। যদি কোনো কারণে জাহাজে অ্যাক্সিডেন্ট হয় বা ক্র্যাশ হয়ে ফুটো হয়ে যায়, তখনও টাইটানিক জাহাজ কখনোই ডুববে না। এবং এটা নিয়ে টাইটানিকের ইঞ্জিনিয়াররা খুবই কনফিডেন্ট ছিল, কিন্তু এদের কনফিডেন্স ছিল আসলে ওভার কনফিডেন্স, তা কিছুদিন পর ভালোভাবে বোঝা যায়। এটা নিয়ে আরেকটু পরে কথা বলছি, কিন্তু তার আগে 3 বছর ধরে টাইটানিক শিপে অক্লান্ত কাজ করার পর 1912-তে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এই জাহাজ এবং 10 এপ্রিল টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহরের জন্য। সেই সময় সমুদ্রের তীরে জাহাজকে বিদায় দেওয়ার জন্য প্রায় 1 লাখ থেকেও বেশি লোক জমা হয়ে গিয়েছিল সেখানে এই বিশাল জাহাজকে দেখার জন্য। নিজে যাত্রার পথে টাইটানিক বিভিন্ন দেশ থেকে প্যাসেঞ্জারদের তুলে নেয়, যার ফলে টাইটানিকে 2000 থেকেও বেশি প্যাসেঞ্জার হয়ে গিয়েছিল সেই সময়। এই জাহাজ সাধারণ ব্যক্তিদের জন্য মোটেই ছিল না। এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা যারা ভালো সুযোগ সুবিধার জন্য ইউরোপ থেকে আমেরিকায় যেতে চায় তাদের জন্যই ছিল এই জাহাজ। কারণ দেখুন, টাইটানিকে ইংল্যান্ড থেকে আমেরিকায় একবার যাত্রা করার জন্যই প্রায় 4 লাখ টাকা দিতে হতো এবং এটা যদি আমরা আজকের দিনে হিসাব করি তা প্রায় 50 লাখ টাকা সমান হবে। তাই এটা ক্লিয়ার যে টাইটানিক সাধারণ মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। টাইটানিকের টিকিটের দাম এত বেশি হওয়ার পিছে অনেকগুলো কারণ ছিল, কিন্তু এর মধ্যে যে একটি মুখ্য কারণ হলো কয়লা। হ্যাঁ, ঠিকই বলছি, কয়লা। কারণ টাইটানিককে চলাতে প্রায় 6,611 টনের থেকেও বেশি কয়লা লেগে যেত। এবং তাই নয়, এই কয়লাগুলিকে মেনটেন করার জন্য 176 জন লোক রাখা হয়েছিল টাইটানিকে।
এভাবে চলতে চলতে টাইটানিকে প্রায় 4 দিন হয়ে গিয়েছিল। প্রথম 3 দিন খুব ভালোভাবেই চলছিল টাইটানিক, কিন্তু চতুর্থ দিনে অনেক সমস্যা দেখা দিতে শুরু হয়। অন্য জাহাজ যারা টাইটানিকের আগে এই রাস্তা দিয়ে গিয়েছিল তাদের থেকে 6টি ওয়ার্নিং রেডিও মেসেজ আসে যে রাস্তায় বড় বড় বরফের পাহাড় রয়েছে, তাই জাহাজকে ধীরে চলাও। এবং জাহাজে তখন ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড স্মিথ। এটা মানা হয়েছে টাইটানিকের চেয়ারম্যান জে ব্রুস নাকি ক্যাপ্টেনকে বলেছিলেন যে টাইটানিকে সময়ের আগে পৌঁছাতে হবে, কারণ এটা টাইটানিকের ফার্স্ট জার্নি এবং ফার্স্ট জার্নিতে তিনি একটি ভালো ইমপ্রেশন দিতে চান লোকজনদের সামনে টাইটানিককে নিয়ে। এই কারণে ক্যাপ্টেন জাহাজের স্পিড আর কমায় না, 40 কিলোমিটার প্রতি বেগে দ্রুতভাবে চালিয়ে যান টাইটানিককে। যে ওয়ার্নিং মেসেজগুলি এসেছিল সেগুলি ঠিকই ছিল। টাইটানিকের সাথে অনেকগুলি ছোট ছোট বরফের পাহাড়ের টক্কর হচ্ছিল, কিন্তু এগুলি এত ছোট ছিল যে টাইটানিকের কোনো কিছু মালুমই হচ্ছিল না। কিন্তু ক্যাপ্টেন হয়তো জানেন না এই ছোট ছোট বরফের পাহাড়গুলি একটি বড় বিপদ আসার সংকেত ছিল। যাই হোক, এভাবে চলতে চলতে দিন থেকে রাত হয়েছে, কিন্তু সেই রাতে চাঁদ বেরোয়নি এবং রাতে ঘোর অন্ধকার হয়ে যায়। এখন যে আপনি ছবিটা দেখছেন একে বলা হয় ক্রুজ নেট, এবং এটা হলো লুকআউট পয়েন্ট। এই লুকআউট পয়েন্টে সেই রাতে ফ্রেডরিক ফ্লিট নামে একজন ব্যক্তি ছিল, যার কাজ ছিল যে জাহাজের সামনে কিছু আসছে কিনা যা জাহাজকে ক্ষতি করতে পারে। এবং সেই রাতটা খুবই ঠান্ডাজনক ছিল এবং ক্রুজ নেস্টের উপরেও খুবই ঠান্ডা ছিল। ঠান্ডা বাতাস ফ্রেডরিক ফ্লিটের চোখে এসে পড়তো এবং তার চোখে দিয়ে জল পড়ছিল এই ঠান্ডার ফলে। সেই রাতে অপরদিকে ফ্রেডরিক ফ্লিট দূরবীনও নিয়ে আসেনি, কারণ দূরবীনটা আনতে সে ভুলে গিয়েছিল। এই কারণগুলির ফলে ফ্রেডরিক ফ্লিট সামনে বেশি দূর স্পষ্টভাবে দেখতে পারছিল না। তখন রাত 11:30 বেজে গিয়েছিল, রাত অনেক হয়ে গিয়েছিল। কিন্তু 9 মিনিট পর হঠাৎ সে দেখতে পায় একটি আইসবার্গ জাহাজের সামনে। সে তৎক্ষণাৎই লুকআউট পয়েন্টের বেলটিকে 3 বার বাজায় এবং সে ক্যাপ্টেনকে ফোন করে বলে তাড়াতাড়ি জাহাজকে মোড়ো, সামনে একটি আইসবার্গ আছে। ক্যাপ্টেন তাড়াতাড়ি জাহাজকে মোড়ানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। টাইটানিক সোজা গিয়ে আইসবার্গের সাথে বাড়ি খায় এবং এটা ভালোভাবে বোঝা যাচ্ছিল যে একটি বড় সড়ো বিপদ আসতে চলেছে। টক্করের ফলে জাহাজের 16টি এয়ারটাইট কম্পার্টমেন্টের থেকে 6টি কম্পার্টমেন্টে খুলে গিয়েছিল। দেখুন, জাহাজের যে 16টি এয়ারটাইট কম্পার্টমেন্ট ছিল সেখান থেকে যদি 4টি এয়ারটাইট কম্পার্টমেন্ট কিছু ক্ষতি হয়ে যায় এবং তার মধ্যে জল ঢুকতে শুরুও করে, জাহাজের কোনো ক্ষতি হবে না, জাহাজ ভাসতেই থাকবে এবং তার জার্নিতে চলতেই থাকবে। কিন্তু টাইটানিকে সেই সময় 6টি এয়ারটাইট কম্পার্টমেন্ট খুলে গিয়েছিল, যার ফলে এটা নিশ্চিত ছিল যে টাইটানিক ডুববে, একে কেউ বাঁচাতে পারবে না। সেই সময় জাহাজের রেডিও কন্ট্রোল থেকে তৎক্ষণাৎ ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয়। একের পর এক এই ডিস্ট্রেস সিগন্যালগুলো পাঠানো শুরু হয়। কেউ না কেউ তো এই সিগন্যালগুলো পাবে এই আশাতে। জাহাজের ক্যাপ্টেন এবং ক্রু মেম্বারও খুবই টেনশনে ছিল, কিন্তু জাহাজের যে প্যাসেঞ্জাররা ছিল তাদের মধ্যে কোনো ডর ছিল না, কেননা টাইটানিককে এটাই বলেই তো প্রচার করা হয়েছিল যে টাইটানিক তো কখনোই ডুবতে পারে না, টাইটানিক তো আনসিঙ্কেবল, কখনোই ডুবতে না পারে এমন একটি জাহাজ। যার ফলে যখন টাইটানিক থেকে প্রথম লাইফ বোট নামানো হয়েছিল তখন সেখানে সে বোটটি অর্ধেক খালি হয়ে নিচে গিয়েছিল। অপরদিকে রেডিও কন্ট্রোল থেকে যে ডিস্ট্রেস সিগন্যালগুলি পাঠানো হয়েছিল 1 ঘন্টা ধরে কেউই এই ডিস্ট্রেস সিগন্যালগুলি পায়নি এবং টাইটানিকের কাছেও কোনো রিপ্লাই আসেনি। কিন্তু 1 ঘন্টা পর ফাইনালি একটি জাহাজ যার নাম ছিল RMS কার্পেথিয়া, তার কাছে এই জাহাজের সিগন্যালটি যায়। কার্পেথিয়া এই সিগন্যালটি পাওয়া মাত্রই নির্ণয় নিল যে টাইটানিককে বাঁচাতে যাবে। জাহাজের ক্যাপ্টেন জাহাজের সবাইকে বলে দেয় যে আমরা এখন যাব টাইটানিকের কাছে সবাইকে বাঁচাতে। কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল, RMS কার্পেথিয়া টাইটানিক থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ছিল এবং এটা ডর ছিল যে কার্পেথিয়া আসার আগে টাইটানিক হয়তো ডুবে যাবে। এবং এটাই ঠিক, টাইটানিক ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এবং কার্পেথিয়া এখনো অনেক দূরে। এবং এখন আর লোকজনদের মধ্যে ডাউট রইল না যে টাইটানিক ডুববে কি ডুববে না। কিন্তু এখানে ডরের কি আছে, জাহাজে তো লাইফ বোট আছে, এগুলি দিয়ে তো সবার যান বাঁচানো যাবে না। এটা সম্ভব ছিল না, কারণ জাহাজ তো আনসিঙ্কেবল, এটা তো কখনোই ডুবতেই পারে না। এই কারণে জাহাজের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইফ বোট রাখা হয়নি। সবাই এটা বুঝতে পারছিল যে এটাই হয়তো তাদের শেষ। অনেকে তাদের ভাগ্যকে মেনে নিয়ে জাহাজই থেকে যায়, আবার অনেকে শেষ লাইফ বোটে করে যাওয়ার জন্য জাহাজ থেকে চাপ দেয়। 15 তারিখ সকাল 2টোতে কখনোই ডুবতে না পারা এই জাহাজ ডুবে যায়। RMS কার্পেথিয়া সকাল 4টার সময় আসে, লাইফ বোটে থাকা 700 জনদের বাঁচিয়ে নেয়, কিন্তু 1500 ব্যক্তি যারা জলে ঝাঁপ দেয় তাদের জীবন বাঁচাতে পারে না কার্পেথিয়া। সমুদ্রের জল -2 ডিগ্রি ছিল এবং এত ঠান্ডা জলে 2 মিনিট ধরে বেঁচে থাকাও সম্ভব নয়। তাই জলে ঝাঁপ দেওয়ার 2 মিনিটের মধ্যে তাদের তৎক্ষণাৎই মৃত্যু ঘটে। কিন্তু আমি যদি বলি জাহাজে থাকা সকলের জীবন বাঁচানো যেতে পারত, হ্যাঁ তাই টাইটানিকের থেকে আরেকটু দূরে আরেকটি জাহাজও ছিল যার নাম ছিল SS ক্যালিফোর্নিয়ান। সেই জাহাজটি টাইটানিকের এত পাশে ছিল যে টাইটানিকের উপর থেকে ক্যালিফোর্নিয়ান জাহাজকে দেখাও যাচ্ছিল। এমনকি টাইটানিকের প্যাসেঞ্জাররাও বলেছিল যে ওই দেখো এখানে একটি জাহাজ আছে, সেটি বাঁচাতে আসবেই, তাই ডর আবার কিছু নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, ক্যালিফোর্নিয়ান যদি এত পাশে ছিল টাইটানিকের, কেন
সেই জাহাজ টাইটানিকে লোকজনদের বাঁচায়নি। এমনকি এসএস ক্যালিফোর্নিয়ান ওয়ার্নিংয়ে দিয়েছিল টাইটানিককে যে সামনে আইসবার্গ আছে, তাই জাহাজকে ধীরে চলো। এসএস ক্যালিফোর্নিয়ান আইসবার্গের বিপদকে দেখে ক্যালিফোর্নিয়ান জাহাজ রাতেই সেখানে থেমে যায় এবং রেডিওটাও বন্ধ করে দেয়। রেডিওটা বন্ধ করার ফলে টাইটানিক থেকে পাঠানো ওয়ার্নিং মেসেজগুলি ক্যালিফোর্নিয়ানের কাছে আর আসে না। এমনকি টাইটানিক থেকে চলানো ফ্লেয়ার গানগুলিও ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন দেখেছিল, কিন্তু ক্যাপ্টেন বলল যে টাইটানিকে ধনী ব্যক্তিরা থাকে এবং তারা হয়তো পার্টি করতে করতে ভুলে এই ফ্লেয়ারগুলি চালিয়ে দেয়। কিন্তু ক্যালিফোর্নিয়ান জাহাজ যখন সকালে তার রেডিওটি চালায় তখন টাইটানিক থেকে আসা সব ডিস্ট্রেস কলগুলি পেয়েছিল ক্যালিফোর্নিয়ান, এবং তখন ক্যালিফোর্নিয়ান দ্রুত গতিতে টাইটানিকের কাছে যায়। কিন্তু এতক্ষণে টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল এবং ডেড বডিগুলি জাহাজের উপর ভাসছিল।